সিরামিক সেক্টরটা কেমন চলছে? একটা বাবল বাস্ট হয়েছে, এখন ডিমান্ডের ফল আছে, ফ্যাক্টরিগুলো তাই তাদের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি কমিয়ে দিয়ে সেখানে শ্রমিক সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে মরার উপরে খাড়া গায়ে আসছে এসডি, শিল্প বান্ধব কোনো নীতি আজকে বহু বছর আমি দেখিনি। সরকারকে ভেবে দেখা হচ্ছে একটা কন্টেনারের জাহাজ কেন, গ্রাজুয়েশনের সাথে যে কোনো একটা ভোকেশনাল ট্রেনিং দিয়ে দিতে হবে, এটাকে একদম কম্পালসারি করতে হবে। কোনটা আসলে এখন চাহিদা বেশি? টাইলসের চাহিদা, স্যানিটারির চাহিদা সবচেয়ে বেশি। গত অর্থ বছরে 24-25-এ কি $100 মিলিয়ন এক্সপোর্ট হয়েছে? না, আমরা 50 মিলিয়ন। 5 বছর পরে কত এক্সপোর্ট করা সম্ভব? টেবিলিয়ারে যেটা 50 মিলিয়ন আছে, যদি সব ধরনের সহযোগিতা থাকে তখন সেটা ইজিলি 150 মিলিয়ন হয়ে যাবে। আর যদি গ্রামে গ্রামে সরকার যদি সিরামিক পল্লী গড়ে তুলে, তাতে তো আপনার একটা ভাইব্রেন্ট ইকোনমি হয়ে যায়। এগুলোর দাম কি একটু কি হলে কমতে পারে? 5 লক্ষ টাকা বা 7 লক্ষ টাকার ডিনার সেট, ওটা হচ্ছে একটা স্পেশালি বানানো হয়। আসলে উদ্দেশ্যটা কি, আপনারা কেন এই এক্সিবিশনটা করছেন? কেউ যদি চায় একটা ব্রিক্স কিভাবে বানাবে বা রুফের টালি কেমনে বানাবে বা টেবিলে কি বানাবে, তাকে আর বিদেশ যাওয়া লাগবে। ও বাংলাদেশে বসে সমস্ত মেশিনও চুজ করতে পারবে, পুরো প্রজেক্টও চুজ করতে হবে। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন মিস্টার মইনুল ইসলাম, প্রেসিডেন্ট বাংলাদেশ সিরামিক্স ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং ভাইস চেয়ারম্যান মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। সো দর্শক, আমরা এই কর্পোরেট টক্সে বিভিন্ন সেক্টর নিয়ে বিভিন্ন সময় আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সিরামিক সেক্টর নিয়ে, এটার আসলে সম্ভাবনা, সমস্যা এবং ইন্ডাস্ট্রিটা কেমন চলছে এই মুহূর্তে, এই সময়ে, সেগুলো নিয়ে আলোচনা করব মিস্টার মইনুল ইসলামের সঙ্গে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো মইনুল ভাই, স্বাগতম আপনাকে টিভিএস এ যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ, আর দর্শক শ্রোতাকেও আমার সাধুবাদ জানাই। জি, থ্যাংক ইউ। তো আমরা যদি একটু বলি যে, ধরেন যে আমরা তো দেখছি যে বাংলাদেশের অর্থনীতি খুব স্লো। আপনি দেখবেন যে সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টেও মানে বেশ কিছু আশঙ্কার মতো খবর যে বাংলাদেশে অলরেডি দরিদ্র সীমার নিচে 3.5 কোটির উপরে লোক আছে এবং অ্যানাদার 6 কোটির উপরে লোক কিন্তু তারা ভালনারেবল, যে কোনো একটা শকে তারা আবার দারিদ্র সীমার নিচে আসতে পারে। তো আসলে এই সব কিছু তো আপনার অর্থনীতির সাথে জড়িত। এই যে আপনাদের এরকম সিচুয়েশনে সিরামিক সেক্টরটা কেমন চলছে আপনার থেকে একটু জানতে চাই। আমি বলবো যে একটা বাবল বাস্ট হয়েছে। 5th অগাস্টে অনেক দেশে ইকোনমিক বাবল বাস্ট হয়, শেয়ার মার্কেটে বাবল বাস্ট হয়। 5th অগাস্টে একটা অন্য ধরনের বিপ্লব এসেছে। সেই বিপ্লব থেকে আমরা দেখলাম আসলে বিবিএস যা রিপোর্ট করেছিল ওই পর্যন্ত কোনো রিপোর্টই ঠিক নেই এবং অর্থনীতি একটা ধ্বংসস্তূপে দাঁড়িয়েছিল। সিরামিক সেক্টরের বাইরে না, সিরামিক সেক্টরটা একটা খুবই প্রয়োজনীয় একটা দ্রব্য, আমরা প্রতিদিন সেটা ইউজ করতেছি। তো বর্তমানে অবস্থা হচ্ছে, একে তো গ্যাসের অনেক মূল্য বৃদ্ধি করা হয়েছে, আর লোকের এখন ক্রয় ক্ষমতা কমে গিয়েছে। আর যেহেতু আগামী নির্বাচনের আগে একটা প্যানিক সিচুয়েশনে আছে বাংলাদেশ, এখনো দোটানায় আছে, মানে নির্বাচন হবে কি হবে না। আচ্ছা, এই দোটানার জন্য এইটা তো একদম নেসেসিটি না, মানে সিরামিক্স দ্রব্যগুলো নেসেসিটি না। মানুষ তো প্রথমে তার খাদ্যদ্রব্য কিনবে, তারপরে ঔষধ কিনবে। অতএব এখন আমরা দেখছি যে এখন ডিমান্ডের ফল আছে, ফ্যাক্টরিগুলো তাই তাদের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি কমিয়ে দিয়েছে। কি পরিমাণ ক্যাপাসিটিতে এখন চলছে এটা ডিপেন্ড করতেছে ফ্যাক্টরি টু ফ্যাক্টরি। কেউ 20%, কেউ 50% ম্যাক্সিমাম। ওকে, এই যে ক্যাপাসিটি কমিয়ে যারা রান করতেছে সেখানে শ্রমিক সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আর অন্যান্য শিল্পতেও তো শ্রমিক সংখ্যা কমানো হয়েছে। বাংলাদেশে দুটা জিনিস খুবই প্রয়োজন এই ভালনারেবল সিচুয়েশন থেকে উত্তরণের জন্য। এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে কৃষি, আর একটা হচ্ছে শিল্প। আপনি অবগত আছেন কি জানি না, কৃষকের বয়স কিন্তু অ্যাভারেজ 50 হয়ে গিয়েছে। এখন কিন্তু ইয়াং জেনারেশন কিন্তু ফার্মিং এ যেতে চায় না।
অতএব সেখানেও সরকারকে এখন চিন্তা করতে হবে, সরকারকে চিন্তা করতে হবে উনারা কৃষিতে কি করবেন আর শিল্পতে ওনারা কি করবেন। কৃষিতে কিন্তু অলরেডি ধরেন যে আমাদের এমপ্লয়মেন্টের 45% এখনো কৃষিতে, যদিও জিডিপিতে কিন্তু অবদান এগুলো 12-13% নেমে এসেছে, কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু এখনো অলমোস্ট অর্ধেকই কৃষির উপরে নির্ভর। এই যে আমাদের শিল্প খাতে এবং সেবা খাতে, যদি আরেকটা বলি বড় খাত, জিডিপির অর্ধেক বেশি এখানে, তো এই খাতগুলোতে আসলে যথেষ্ট কর্মসংস্থান কেন হচ্ছে না? আমি তো শিল্প খাতটা নিয়ে কথা বলবো। জি, শিল্প মানে সিরামিক সেক্টরে যে কেন এখানে এক্সপানশন হচ্ছে না, বা এটার কর্মকাণ্ড বাড়ছে না কেন? প্রথমত বাড়ছে না, একটা তো জ্বালানির মূল্য বাড়ানো হয়, তারপরে আপনি দেখুন বিভিন্ন ধরনের সরকারি রেস্ট্রিকশন আছে, যেমন বিভিন্ন ধরনের। আপনি আজকে একটা মিল চালাতে গেলে পরিবেশ মেনে নিলাম, পরিবেশ তো কমপ্লায়েন্স আমরা করেই ফ্যাক্টরি চালাচ্ছি, কিন্তু তারপরে এটা ঝামেলা করবে। আমরা প্রত্যেকটা ফ্যাক্টরি সমবান্ধব, তারপরে দেখা যাবে এলাকার যে সরকারি যে আছেন, এইদিকে ভ্যাটের সমস্যা আছে, আয়করের সমস্যা আছে, কাস্টমসের সমস্যা আছে, বিভিন্ন সমস্যায় আমরা এখন জর্জরিত। আমরা ধরে নিয়েছি এই যেহেতু কোনো সরকার তো এখন নেই, মানে ইন্টারিম, অন্তর্বর্তী। এই জন্য আরেকটা যেটা দেখেন, বাংলাদেশে প্রতিটা গ্রামে কিন্তু কুমার শিল্প আছে, কিন্তু মাটির দইয়ের জন্য মাটির পাতিল বানাচ্ছে, এটা করছে ওটা করছে, তো সেখানেও কিন্তু অনেক সম্ভাবনা আছে। সরকার শুধু একটা সেক্টর নিয়ে যে ব্যস্ত, আমি বলবো দুইটা সেক্টর নিয়ে সরকার খুবই ব্যস্ত আছে। একটা হচ্ছে গার্মেন্ট শিল্প, সেটারও দরকার আছে, আর একটা হচ্ছে ব্যাংক সেক্টর। সরকার তো এই দুইটা সেক্টরই প্রায়োরিটি দিয়েছে। সব সরকারই আমরা দেখেছি যে এই দুইটা সেক্টরই কিন্তু প্রায়োরিটি দিচ্ছে। এখন সরকারকেই বের করতে হবে আর কোন কোন সেক্টর ওনার প্রায়োরিটি দিতে হবে। আজকে সিরামিক শিল্প যখন 1984 সালে শুরু হয়, তখন সরকারের যে সুযোগগুলো দিয়েছিল, 10 বছরের ট্যাক্স হলিডে, 25% ক্যাশ ইনসেন্টিভ এক্সপোর্টে, তারপরে আপনি যখন কোনো আন্তর্জাতিক মেলায় যাবেন, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বিনামূল্যে স্ট্যান্ড দিত, সরকার ওই স্ট্যান্ডগুলো হায়ার করত, কিন্তু আমরা বিনামূল্যে গিয়ে ওখানে পার্টিসিপেট করতাম। সেই সুযোগগুলো এখন আর নেই। কবে থেকে নেই এই সুযোগগুলো? সেটা আজকে অনেক বছর গেছে। আমি 90-এর পরে আর ইপিবি এই ধরনের সুযোগ দিচ্ছে না। কিন্তু গার্মেন্ট সেক্টর তো এখনো বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকে। গার্মেন্টস সেক্টরের সুবিধা আছে, আপনি আমাদের গার্মেন্টস সেক্টরের সুবিধা কি, স্যাম্পলটা আপনারা সুটকেসে করে নিয়ে যেতে পারবেন, কিন্তু সিরামিকের সুবিধা নেই, আপনি স্যাম্পলটা আলাদাই পাঠাতে হবে। এখন হচ্ছে মরার উপরে খাড়াঘায় আসছে এসডি, সাপ্লিমেন্টারি ডিউটি। একটা টাইলস ম্যানুফ্যাকচারার, স্যানিটারি ম্যানুফ্যাকচারার যখন দেশীয় পণ্য উৎপাদন করছে, সেটার উপরে ওনারা সাপ্লিমেন্টারি ডিউটি দিয়ে গেছে 10-15%। সেটাও সরকারকে আমরা অনেক দিন অনুরোধ করেছি যে এটা আপনি তুলে নেন, কারণ এটা কোনো লাক্সারি প্রোডাক্ট না, বরং ইম্পোর্টের সময় আপনি সাবসিডারি ডিউটি বাড়িয়ে দেন। আজকাল অনেক খাত আছে যেগুলো ইম্পোর্ট হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই লাক্সারিয়াস প্রোডাক্ট, বাংলাদেশে কি নেই আমরা প্রডিউস করি না। অত যখন কিছু ইম্পোর্ট হবে, সেখানে আপনি সম্পূরক ডিউটি বাড়িয়ে দেন, সেখানে আপনার আয় হবে। এটা একটা আমরা দাবি করছি। আরেকটা হচ্ছে, আমরা যখন ক্লেটা নিয়ে আসি, সেখানে পানি থাকে, ময়েশ্চার থাকে 30%-এর মতো, তখন আমরা বলছি আমরা তো আসলে পানির উপরেও ডিউটি দিচ্ছি। তো সেটা আপনারা মানে ওই ময়েশ্চারটা কাউন্ট করে না ডিউটির, না ময়েশ্চারটা কাউন্ট করে না। আর যেভাবে ডিউটি স্ট্রাকচার আছে, র মেটেরিয়ালে 5-25% রয়ে গিয়েছে এখনো, সেটা নিয়েও আমরা মানে সবই বাইরে থেকে আনতে হয় নাকি আমাদের দেশে কি কিছু পাওয়া যায়? দুর্গাপুরের ক্লে যেটা ময়মনসিংহে, সেটাই কিছুটা ব্যবহার করা যায়, কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে নিজেদের ক্লে প্রসেস, আপনি আমাদের এমনি আমরা একটা খুব ঘন বসতিপূর্ণ একটা দেশ, সেখানে যদি আমরা ক্লে উত্তোলন করতে যাই, তখন তো ওপেন পিট করতে হবে, বাইরের চেয়ে সস্তায় পাওয়া যাচ্ছে। আর সিরামিকের মোটামুটি র মেটেরিয়াল সবই ইম্পোর্ট করার প্রয়োজন হয়।
রাইট। তো এই যে ধরেন যে বাংলাদেশে এখন সিরামিক্সের তো অনেক ফ্যাক্টরি হয়েছে এবং এখানে কিছু ক্যাটাগরি আছে, আপনার টাইলস আছে, স্যানিটারি ওয়্যার আছে, টেবিল ওয়্যার আছে। তো এই সেগমেন্টের মধ্যে কোনটা আসলে এখন চাহিদা বেশি? এখন আপনার চাহিদা, আপনি টাইলসের চাহিদা, স্যানিটারি চাহিদা সবচেয়ে বেশি, তারপরে আসেন আপনি টেবিল ওয়্যারে। কিন্তু টাইলস অ্যান্ড স্যানিটারি তো অল্টারনেটিভ কিছু নেই। আপনি একটা বাথরুম করতে গেলে টাইলসের যেসব সুবিধাগুলো দিবে বা সিরামিকের স্যানিটারি বিকল্প কিছু নেইও বলতে গেলে, কিন্তু টেবিলের অনেক বিকল্প আছে। তারপরে সিরামিক ব্রিক্স যেরকম, সেটা যদিও আপনি বিল্ডিং সৌন্দর্যের সময় প্রয়োজন হয়, কিন্তু তবুও এটা ডিমান্ড আছে। সো টাইলস এন্ড স্যানিটারির ডিমান্ড সবচেয়ে বেশি। আমরা অনেক সময় কিন্তু শুনেছি যে রপ্তানির অনেক সম্ভাবনা আছে সিরামিক সেক্টরের। তো রপ্তানিটা কি সেভাবে আপনার এক্সপেকটেশন অনুযায়ী বেড়েছে? আমার জানা মতে খুব বেশি না। টেবিলের আপনার প্রচুর সম্ভাবনা আছে। টেবিলের যেহেতু বাংলাদেশে চায়নার চেয়ে, মানে চায়না তো অনেক ধরনের প্রোডাক্ট তৈরি হয়, আর বাংলাদেশের টেবিলের প্রতিটাই হচ্ছে অনেক উচ্চমানের। এইখানে যারাই ফ্যাক্টরি বসিয়েছে তারাই অনেক উচ্চমানের। মুন্নু সিরামিককে মোটামুটি সবাই ফলো করেছে। অতএব এইখানে টেবিলে অনেক হাই এন্ডে বিক্রি হয়, অতএব টেবিলে একটা ভালো ডিমান্ড আছে। কিন্তু যে কোনো আপনি যখন এক্সপোর্ট করবেন, আপনি 100% তো কোয়ালিটি এ ক্লাস হবে না। সো 20% মিনিমাম একটা লোকাল মার্কেটে দরকার হয়। তো সেটা ধরেন কিছুটা ঝামেলার মধ্যে আছে। তারপরে সুযোগ আছে স্যানিটারি ওয়্যারে, কারণ স্যানিটারি একটা হাইলি ক্লাসিফাইড এবং এটা খুব টেকনিক্যাল একটা ব্যাপার আছে স্যানিটারি ওয়্যারে। এক এক দেশের ডাব্লিউসির কিছু রিকোয়ারমেন্ট আছে, আপনাকে ওভাবে বানাতে হবে। সো নেক্সট এর ডিমান্ড আছে স্যানিটারি ওয়্যারে। টাইলসের যেহেতু আপনি দেখেন চায়না যখন কিছু এক্সপোর্ট করে, ওর কিন্তু নিজস্ব জাহাজ আছে, কিন্তু না, নিজস্ব জাহাজ তারা ওন করে। ওর সরকারের জাহাজ আছে, ওশেন গোয়িং বড় বড় জাহাজের মালিক তারা। কিন্তু বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজগুলো সবই ব্রেক বাল্কের জন্য। ঠিক আছে, সেটাও তো প্রয়োজন আছে, অয়েল ট্যাঙ্কারের প্রয়োজন আছে। আমার মনে হয় সরকারকে ভেবে দেখা হচ্ছে শিপিং লাইনের জন্য একটা কন্টেনারের জাহাজ কেনা, কারণ আমাদের প্রোডাক্টগুলো কন্টেনারে যাবে, গার্মেন্টসও কন্টেনারে যাবে। আমি আশা করবো একসময় সরকার এবং আমাদের যারা ইনভেস্টর আছেন তারা কন্টেনার, ওশেন গোয়িং কন্টেনারের জাহাজগুলো, প্রাইভেট সেক্টর তো এখানে এসেছে, তাদের কি সবাই ব্রেক বাল্কে গিয়েছে। আচ্ছা, কন্টেইনার শিপ না, এখনো কন্টেইনার শিপ কেউ কিনে। আমি আশা করবো সরকার ভবিষ্যতে এই কন্টেইনার শিপগুলো নিয়েও চিন্তা করবে। এনে নিশ্চয়ই পারমিশনের কোনো, কারণ আপনি চিটাগাং থেকে যাচ্ছেন সিঙ্গাপুরে, অথবা যাচ্ছেন কলম্বো, অথবা চেন্নাই, আপনার ট্রান্সশিপমেন্ট করতে হচ্ছে। কিন্তু যেটা যদি নিজস্ব জাহাজ থাকে, আপনি সরাসরি চলে যাচ্ছেন, এতে কিন্তু ট্রান্সপোর্ট কস্ট কমবে, সময় কমবে। এভাবে বিভিন্ন, আমি ব্যক্তিগতভাবে শিল্প বান্ধব কোনো নীতি আজকে বহু বছর আমি দেখিনি। আচ্ছা, কিন্তু শিল্প বান্ধব নীতি না হলে ধরেন যে এই যে সিরামিক্স ফ্যাক্টরি আপনি যেটা বললেন 84 বা আর্লি 80s থেকে শুরু, শিল্প বান্ধব নীতি ছিল বলে অনেকগুলো ফ্যাক্টরি তো হয়েছে, অনেক ফ্যাক্টরি হয়েছে। ইভেন গত 10-15 বছরে তো অনেক বড় বড় ফ্যাক্টরিও হয়েছে। সব ফ্যাক্টরি হয়েছে, কিন্তু সব ফ্যাক্টরি যখন তাদের নিজস্ব চেষ্টায় একটা সক্ষমতা যাচ্ছে, কিন্তু সরকারের যখন একটা শিল্প বান্ধব নীতি থাকবে, আপনাকে প্রথমেই অ্যাড্রেস করতে হবে এসএমই-কে, স্মল অ্যান্ড মিডিয়াম। একটা দেশে যখন আপনি স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ ফ্যাক্টরিকে আপনি অ্যাড্রেস করবেন না, সেই দেশ তো আপনি বড় বড় ফ্যাক্টরি দিয়ে আপনি পুরো ইকোনমি চালাতে পারবেন না। সব দেশে, ইভেন ধরেন যে জাপানিজ ইকোনমিরও 80%-এর উপরে এসএমই। যে টয়োটা বা হোন্ডা যা বানাচ্ছে, এগুলো কিন্তু বিভিন্ন পার্টস ছোট ছোট ফ্যাক্টরি থেকে সিরামিকও সোর্সিং করা। আমি জাপানে দেখেছি, আমি চায়নায় দেখেছি, সিরামিকের টেবিল ওয়্যার, টাইলস, তারা সমস্ত কিছু তারা একা তৈরি করে না। তাদের যেমন বড় বড় ফুল ক্যাপাসিটি ফ্যাক্টরি আছে, সেভাবে তাদের কিন্তু অনেক এসএমই আছে, তারা বড় বড় ফ্যাক্টরিকে চালান করে। সো তার মানে আপনি বলছেন যে বাংলাদেশে আসলে এরকম ছোট ফ্যাক্টরিগুলো কিভাবে আসলে ডেভেলপ করতে পারে, এগুলোর জন্য সরকারের বিভিন্ন ধরনের নীতি, সহায়তা, এই ধরনের বিষয় দরকার। সবগুলোই কিন্তু ডিপার্টমেন্ট আছে, সমবায়
কোঅপারেটিভ, এটাও অনেক সাকসেসফুল করতে হবে। এখানে কটেজ ইন্ডাস্ট্রি আছে, এখানে অনেক শিল্প অঞ্চল আছে ছোট ছোট। সরকারকে এখন চিন্তা করতে হবে পুরো বাংলাদেশে শিল্পে একটা উন্নতি আনতে হবে। সেই সাথে জড়িত আছে কিন্তু স্কিল ম্যান পাওয়ার, যেটা এনএসডি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল আছে, ওনারা কাজ করছেন, আরও কাজ করা উচিত। কিভাবে আরো স্কিল, আপনি শুধু গ্রাজুয়েশন দিয়ে তো আর ফ্যাক্টরি চালাতে পারবেন। এরা যদি একটু ভোকেশনাল ট্রেনিং নিয়ে আসে, ডিপ্লোমা যে কলেজগুলো আছে, যে ইনস্টিটিউটগুলো আছে, সেদিকেও মনোযোগ দেওয়া উচিত। রাইট। এই যে আপনি গ্রাজুয়েট বা স্কিলের কথা বললেন, বাংলাদেশে অনেক সময় এমনি তো আমাদের সারপ্লাস ম্যান পাওয়ার আছে, সবাই চাকরি খোঁজে, চাকরি নাই। আবার আমরা শুনি যে আপনাদের মতো যারা ফ্যাক্টরি রান করেন মালিক, তারা আপনারা যোগ্য লোক পান না। তো সিরামিক্সেও কি একই রকমের ঘটে? সিরামিকে প্রথমত যারা ফ্যাক্টরি বসায়, যারা মেশিন নিয়ে আসে, মেশিন বসানোর সময় তাদের সাথে আমাদের চুক্তি থাকে, ওরা ট্রেনিং দিয়ে দিবে। আচ্ছা। কারণ বাইরে আপনি লোক পাঠালে একজন পাঠাবেন, দুজন পাঠাবেন, কিন্তু এখানে যখন ট্রেনিং দেয় একসাথে 100-150 ট্রেন আপ হয়ে যায়। তারপরে আমরা বিভিন্ন ফ্যাক্টরি বাইরে থেকে এক্সপার্ট টেকনিশিয়ানগুলো নিয়ে আসে, শ্রীলঙ্কা থেকে, ইন্ডিয়া থেকে, চায়না থেকে, তারা এসে ট্রেনিং দিচ্ছে। কিন্তু সেটা তো ব্যক্তিগত উদ্যোগে একটা ফ্যাক্টরিতে 1000 লোককে আপনি ট্রেনিং দিচ্ছেন। কিন্তু আজকে যদি আমাদের এডুকেশন কারিকুলামে, মানে আমার ব্যক্তিগত, যখন আমরা স্কুলে পড়তাম কিন্ডারগার্টেন লেভেলে, তখনও সেলাই ফোড়ন শেখানো হতো, রান্না শেখানো হতো। ক্লাস 9-এ উঠলে যারা কমার্সে ছিল তাদের টাইপরাইটিং শেখানো হতো। এভাবে সরকারকে এখন আর শুধু গ্রাজুয়েশনের সাথে যে কোনো একটা ভোকেশনাল ট্রেনিং দিয়ে দিতে হবে, এটাকে একদম কম্পালসারি করতে হবে। আজকে আপনি ঢাকা ইউনিভার্সিটি যদি মাস্টার্স অফ অ্যাকাউন্টিংও পড়েন, আপনি যদি কম্পিউটারে মানে সফটওয়্যার অ্যাকাউন্টিং যদি শিখে বের না হন, আপনি তো প্রথমেই গিয়ে ধাক্কা খাবেন। তো তারপরে আপনি ল্যাঙ্গুয়েজের উপরে দখল আনতে হবে, তখন আপনি সব দিকে দক্ষ হয়ে গেলেন। আপনি ইউনিভার্সিটিতে পাশ হয়ে, কিন্তু বাংলাদেশে সবাই এইম হচ্ছে আমি বিসিএস দিয়ে সরকারি চাকরি, কিন্তু সেখানে সেটা তো লিমিটেড না, তাই না? ইউ আর রাইট যে আপনার আসলে যে কোনো একটা স্কিল পড়ালেখা অবস্থায় শেখানো উচিত। পৃথিবীর অনেক দেশে আছে, কেন যেন আমাদের দেশে এটা হচ্ছে না। সো মিস্টার মঈনুল ইসলাম, আমরা আলোচনার একটু শেষের দিকেই, আপনি ধরেন যে এই যে এক্সপোর্টে কত করছে আমরা, কি গত অর্থ বছরে 24-25-এ কি $100 মিলিয়ন এক্সপোর্ট হয়েছে? না, আমরা 50 মিলিয়ন, রাইট। তো যে কারণে বললাম, কিন্তু আমি যতটা জানি এটা 2008, 2009 বা 2010 সালেও ধরেন যে 35-40 মিলিয়ন ছিল। সো তার মানে খুব বাড়েনি। তো আমি যদি বলি যে আপনি যেগুলো বললেন যে সব ধরনের সহায়তা, শিল্প বান্ধব নীতি, তারপরে শিপের কথা থেকে সব শুরু করে ধরেন যে সবকিছু যদি আপনাদের ফেভারে থাকে, যে এই ইন্ডাস্ট্রিটা আরো গ্রো করা, এক্সপ্যান্ড করা, এক্সপোর্ট করা, তো আপনারা ধরেন যে 5 বছর পরে কত এক্সপোর্ট করা সম্ভব এই সিরামিক্স আইটেমগুলো? প্রথমত আপনাকে আরেকটা ফিগার দেখিয়ে নিই। বাংলাদেশে আমরা সমস্ত যে 65টা যে মিল আছে, তারা 8000 কোটি টাকার বিনিয়োগ করেছে। না, 8000 কোটি টাকা আমরা লোকাল সেল করছি। আচ্ছা, এই 8000 কোটি টাকা যদি এই ইন্ডাস্ট্রি না থাকতো, তবে সেটা ইম্পোর্ট করতে হতো। তো সেখানে আমাদের ফরেন কারেন্সি সেভ হয়েছে। রাইট। এই শিল্পটাকে যদি আরো এক্সেলারেট করতে চাই, লোকালেও ডিমান্ড আরো রয়ে গিয়েছে, আরো 20-25% ডিমান্ড বাড়ানো যায়, কিন্তু তখন এখানে আপনি 12,000 কোটি টাকা ইজিলি হয়ে যাবে। একটু সহায়তার দরকার আছে, তাতে সরকারের একটু সহযোগিতা দরকার আছে। ব্যাংকের ইন্টারেস্টে আবার সিঙ্গেল ডিজিট নিয়ে আসতেই হবে, কারণ দেশটা কিন্তু এলডিসির দিকে এখন যাচ্ছে, এটা আপনি অস্বীকার করেন। আর টেবিলিয়ারে যেটা 50 মিলিয়ন আছে, সেটা আরো 10 বছরে যদি সব ধরনের সহযোগিতা থাকে, তখন সেটা ইজিলি 100-150 মিলিয়ন হয়ে যাবে। কারণ বাংলাদেশে একটা বিরাট সুবিধা হচ্ছে, টেবিলিয়ারটা কি এক্সপোর্ট না লোকাল মার্কেটের কথা? টেবিলিয়ার এক্সপোর্টে 150-200 মিলিয়ন হয়ে যাবে। সেন্ট্রাল এক সময় যোগ দিবে। বাংলাদেশের বিরাট সুবিধা আছে, আমরা কিন্তু খুব খুব মিশতে পারি, কিন্তু আমরা ভেরি ইন্টারেস্টিং নেশন। কিন্তু আমরা ইংলিশ, তখন আমাদের ইংলিশের দক্ষতা ওই জায়গায় আছে, ওই ধরনের লোক পাওয়া যায়, এবং আমরা খুব তাড়াতাড়ি মিশে যেতে পারি। আমরা যে কোনো সাথে বন্ধুত্ব খুব তাড়াতাড়ি সৃষ্টি করতে পারি। এইটা আমাদের
বিরাট প্লাস গুণ, কিন্তু এক্সপোর্ট মার্কেটে যেটা খুবই দরকার হয়, যেটা এক্সপোর্ট সেলসম্যানদের যেটা দরকার হয়, সেটা ট্রেনিং দিতে হয় না। তারপরে আমরা খুব অতিথ্যপরায়ণ, যখন বাইরে এখানে আসে তাদেরকে আমরা, আপনাকে একটাই খুব এক্সাম্পল দিই, কাচ্চি বিরিয়ানি বাংলাদেশে আর কোথাও পাওয়া যায়। সো যে কোনো বিদেশিকে আপনি যদি কাচ্চি বিরিয়ানি এন্টারটেইন করেন, সেখানে তার তো একটা ফ্রেন্ডশিপ বিল্ড আপ করতে হবে, কিন্তু এই জন্য আমাদের এক্সপোর্টের সম্ভাবনা প্রচুর। আর যদি গ্রামে গ্রামে সরকার যদি সিরামিক পল্লী গড়ে তুলে, যেহেতু এলপিজি গ্যাস আছে, ওখানে কোঅপারেটিভ করে ছোট ছোট চুল্লি দিয়ে দিলেই হবে। মেশিনগুলো কিন্তু ওরা হাতে বানায়, আবার ওই যেটা মেশিনে বানানো মেশিনগুলো বাংলাদেশেই তৈরি হয়, ওকে আর কিছু কিনতে হবে না বাইরে থেকে, শুধু কিনতে আনতে হবে যেটা চায়না থেকে খুব সহজলভ্য পাওয়া যায়, আর এলপিজি গ্যাস। এখন আপনি নিজেই চিন্তা করেন, গ্রামে গ্রামে সিরামিক পল্লী হয়ে গেল, তাতে তো আপনার একটা ভাইব্রেন্ট ইকোনমি হয়ে যায়। তারা কি বড়দের সাথে টিকতে পারবে? বাংলাদেশে তো এটা অ্যানাদার প্রবলেম। তাদের কিন্তু আলাদা। আজকে আপনি দইয়ের বাটিটা হাত দিয়ে প্রসেস লস করে যেভাবে তৈরি করতেছে, সেই দইয়ের বাটি, সেই মাটির কাপ এক্সপোর্টে বরং এই যে ওরা মাটি দিয়ে যেটা তৈরি করে, পর্তুগালে এই প্রোডাক্টটা এক্সপোর্ট করে মিলিয়নস অফ ইউরো আর্ন করছে। কারা? পর্তুগাল। পর্তুগাল। এই ক্লেটাই যখন একটা কিলনের মধ্যে ফায়ার করা হবে, ওর কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যাবে এবং তারা কিছু ইন্টারেস্টিং গ্লেজ করতে পারবে। সেটা কিন্তু আমরা যারা মডার্ন ইন্ডাস্ট্রি বসিয়েছি, হোয়াইট ওয়ের তৈরি করি, তাদের সাথে কিন্তু কম্পিটিশন আসবে না। ওটা কিন্তু আলাদা একটা মার্কেট। এবং এই যে বাংলাদেশের আপনি যে ধরনের বাটি হচ্ছে গ্রামে, যে ধরনের প্লেট হচ্ছে, সেটারও কিন্তু প্রচুর ডিমান্ড আছে। এই যে সিরামিক্স পণ্যের আমরা একটা যে জিনিসটা দেখি, যে খুব ডিজাইনগুলো, ভ্যারাইটিস অফ ডিজাইন, সুন্দর সুন্দর ডিজাইন, এই যে আর্টিজান বা ডিজাইনার, এরা কারা? বাংলাদেশে মানে আপনি আজকে রিক্সা পেন্টিং যদি দেখেন, এটার বিরাট ডিমান্ড কিন্তু বাইরে। এইখানে বসে আমাদের যে কয়টা ফ্যাক্টরি আছে, প্রত্যেকটা ডিজাইনার কিন্তু বাংলাদেশে। এখানে আর্ট কলেজ থেকেও কিছু ছেলেরা আসে, এখানে একটা গ্রাফিক কলেজও আছে, ওখান থেকে আমরা ডিজাইনার পেয়ে যাই। আরেকটা যেটা সুবিধা হয়েছে, আজকাল তো সব ডিজাইন আপনি জেনারেট করছেন কম্পিউটারে। অনেক ডিজাইনার আমরা পাই, ওরা কিন্তু কম্পিউটারে ডিজাইন করে, এবং আপনার তো লোকাল ডিজাইনটা লোকালের মতোই হওয়া লাগবে। যেমন জামদানি ডিজাইন, নকশিকাঁথা ডিজাইন, আপনি টাইলসে যখন যাবেন যে ডিজাইনগুলো দেখবেন, এগুলো খুবই বাংলাদেশের, মানে মহিলাদের যে প্রয়োজন, মহিলারা যা চায় সেই ডিজাইন সব বাংলাদেশে করছে। এইখানে ভাস্কর্য শিল্প বাংলাদেশে অনেক স্ট্রং, সেখানে অনেক কিছু তৈরি হচ্ছে যেটা কিন্তু বাংলাদেশেরই তৈরি করছে। এই যে এগুলোর দাম ধরেন যে ইউজুয়ালি আপনাদের সে একটা ডিনার সেট বা একটা টি সেট, এইসব জিনিস, তো আমরা যেটা দেখি যে ইউজুয়ালি কিন্তু যারা একটু লোয়ার ইনকাম গ্রুপের পিপল, সো এটা কিন্তু দাম বেশি, আসলে 5-6 হাজার 7 হাজার টাকার নিচে কোনো একটা সেট পাওয়া যায় না। তো এটা তো সবার জন্য এটা কিন্তু তার সাধ্যের মধ্যে না। তো এগুলোর দাম কি একটু কি হলে কমতে পারে? আপনি কিন্তু দুইটা মার্কেট, গ্রামের একটা লোকের কিন্তু 52 পিসের ডিনার সেট দরকার নেই। ওর যেটা দরকার হয়, যেটা আমরা স্যুপ প্লেট বলি, মানে প্লেটটা গর্ত হওয়া লাগবে, যেটাতে ডালটা খেতে, ডাল সব মানে ভর্তা মাখিয়ে খেতে, আর তার জন্য একটা কাপ দরকার হয়, যে কাপটা খুব বড় না, একটা মিডিয়াম স্মলের মতো হওয়া লাগে। সেটা কিন্তু সাধ্যের মধ্যে প্রত্যেকটা ফ্যাক্টরি, তারা যদি ওই মার্কেটটা না নিতে পারে, ওর ফ্যাক্টরি কিন্তু রান করবে না। ওই মার্কেটটা হচ্ছে সবচেয়ে বেশি ডিমান্ড। অতএব যারাই তৈরি করছে, টার্গেট কিন্তু ওই মাস পিপল। কিন্তু আপনি যেগুলো আপনি খুব দামি যেগুলো দেখছেন, সেটা আপনি গুলশান, বনানী, ধানমন্ডি, এদের সেগমেন্টিং কিন্তু খুবই কম। 5 লক্ষ টাকা বা 7 লক্ষ টাকা ডিনার সেট, ওটা হচ্ছে একটা স্পেশালি বানানো হয়, বা 50,000 টাকা ডিনার সেট, এটা খুব স্মল সেগমেন্ট। মাস মার্কেট এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ফ্যাক্টরি যে কফি মগের যে ডিমান্ড, এটা কিন্তু কেউ এখনো ফুলফিল করতে পারে। রাইট। আমরা আলোচনার একদম শেষের দিকে, তো আপনারা একটা এক্সিবিশন করছেন নভেম্বরের 27 তারিখ থেকে, কি 5 দিন ব্যাপী? জি, না 4 দিন ব্যাপী। 4 দিন ব্যাপী একটা এক্সিবিশন করছেন।
তো এই এক্সিবিশন করার উদ্দেশ্যটা কি? এখানে কি বিদেশি বায়ার বা বিদেশি পার্টিসিপেন্ট, আসলে উদ্দেশ্যটা কি? আপনারা কেন এই এক্সিবিশনটা করছেন? আমরা যখন বিভিন্ন সময় মেশিন কিনতে বিভিন্ন দেশে যখন যেতাম মেশিন চুজ করার জন্য, ধরেন ভারতই ধরেন, চায়না, ইউরোপ, ইটালি, জার্মানি, এই যে আপনি বাইরে গিয়ে মেশিন সিলেক্ট করে সেটা র মেটেরিয়াল কি লাগবে, প্রথমে ভিসা একটা, আপনি নতুন উদ্যোক্তা, আপনার প্রথমে ফ্যাক্টরি করতেই তো আপনি অনেক কাঠখড় পূর্ণ হয়ে গেছে, তারপরে আপনি যে একটা ফ্যাক্টরির মালিক, কিন্তু আপনি ভিসা পাবেন তার কোনো গ্যারান্টি নেই। রাইট। তখন আমাদের অ্যাসোসিয়েশন চিন্তা করলো যে সেটা আমরা এক কাজ করি, বাইরে করে যাওয়া লাগবে না, ফ্যাক্টরি করতে হলে ও বাংলাদেশে বসেই ফ্যাক্টরি করতে পারবে। তখন আমরা সেই মেশিন সাপ্লায়ার যারা চায়না আছে, ইটালি আছে, জার্মানি আছে, তাদের আমরা ইনভাইট করলাম যে আমরা একটা ইন্টারন্যাশনাল এক্সপো করতে চাই, যেখানে বাংলাদেশে সব ম্যানুফ্যাকচারাররা পার্টিসিপেট করে, সাথে দুনিয়া অনেক নামি দামি যারা মেশিন প্রডিউসার আছে, অনেক উচ্চ মূল্য থেকে অ্যাফোর্ডেবল মূল্যে সবাই পার্টিসিপেট করে। কেউ যদি চায় একটা ব্রিক্স কিভাবে বানাবে, বা রুফের টালি কেমনে বানাবে, বা টেবিলে কি বানাবে, তাকে আর বিদেশ যাওয়া লাগবে না, ও বাংলাদেশে বসে সমস্ত মেশিনও চুজ করতে পারবে, পুরো প্রজেক্টও চুজ করতে পারবে। ইনিশিয়ালি পুরো প্রজেক্ট অফার করতো চাইনিজরা, কিন্তু এখন আর ইউরোপও থেমে নেই, ইটালিয়ানও কোম্পানি তারাও চলে এসেছে। অথবা আপনি এখন চুজ করবেন আপনি কি বানাতে চান, আপনি কি বানাতে চান, আপনাকে সেই ভয় করতে হবে না যে আমি কি বানাবো, মেশিন কোথায় পাবো, র মেটেরিয়াল কে সাপ্লাই দেবে, তারা সবাই এই মেলায় অংশগ্রহণ করে। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে আরো এন্টারপ্রেনার বানানো। আচ্ছা, মানে এই সেক্টরে, আপনাদের সিরামিক সেক্টর। রাইট। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে গ্রামে যদি সরকার এইভাবে যে সিরামিক্স পল্লী বা এলাকা ভিত্তিক এই কাজগুলো করতে পারে ছোট ছোট, তো ওই রকম একটা কেউ যদি করতে চায় তার আসলে কি পরিমাণ টাকা দরকার, বিনিয়োগ কি পরিমাণ দরকার? প্রথমত যে কুমাররা যে তৈরি করছে, হ্যাঁ, তাদের ফ্যামিলি তো অলরেডি আছে। রাইট। এইখানে একটা ব্যাংক আছে, বা সরকারের ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক আছে, একটা ওরা একটা কোঅপারেটিভ করা লাগবে, করার পরে তার একটা কিনতে হবে। এই কিন ডিপেন্ড করতেছে 40 থেকে 50 লাখ টাকার মতো। এটা লাইফ লং ইনভেস্টমেন্ট। তারপরে কিন্তু আর কিছু লাগছে না, কারণ তার বাকি কিছু রয়েছে। কিন্তু বাকিটা হচ্ছে তাকে এই আমাদের মতো যারা বড় বড় সিরামিক ফ্যাক্টরি, যারা আমরা বাইরে যাচ্ছি, তারা কাস্টমার একটা লেভেলের পরে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারবো যে আপনারাও বাইরে আসুন, সেখানে ইপিবিও কিন্তু হেল্প করে। এই গত 2 বছর আগে এরকম একটা ফ্যাক্টরি, ওনারা বুঝতেছিল না কিভাবে এক্সপোর্ট মার্কেটে যাবে, আমাদের অ্যাসোসিয়েশনে আমরা সহযোগিতা করলাম, ওনাকে গাইডেন্স দিলাম, উনি তারপরে ফ্র্যাঙ্কফুর্ট ফেয়ারে গেল, এবং উনি এখন সাকসেসফুল। উনি কিন্তু খুব হাতেই সব কিছু বানাচ্ছে, কিছু মেশিনে আছে। সো এটা খুব বেশি, কিন্তু ওই যে আপনাকে বললাম, এইখানে যখনই একটা কিন বসাবে, এলপিজি গ্যাস নিবে, সেখানে সরকারের কিছু পারমিশনের ব্যাপার আছে, ডিপার্টমেন্ট অফ এক্সক্লুসিভ একটা পারমিশনের ব্যাপার আছে, অথবা ইলেকট্রিসিটি দিয়ে কিন চলে, ইলেকট্রিসিটি নেয়ার পারমিশনের ব্যাপার আছে। এই ও যখন যাবে আরইবির কাছে, বা ও যখন যাবে ডিপার্টমেন্ট এক্সক্লুসিভের কাছে, এনভায়রনমেন্টের কাছে লাইসেন্সিং এর জন্য, ও যেন সমস্ত জায়গায় সহযোগিতা যেন পায়। রাইট, সেটাই আসলে একটা বড় একটা বিষয়। আমাদের যেটা উদ্যোক্তারা, স্পেশালি যারা নতুন, তারা বিভিন্নভাবে বিভিন্ন সরকারের দপ্তর, আপনি একটু টাচও করেছেন যে এই যে অনেক লাইসেন্স নিতে হয়, পারমিশন নিতে হয়, রিনিউ করতে হয়, সেই জিনিসগুলো ইজি করা। সো উদ্যোক্তারা যাতে আরো এনকারেজড হয় এবং আসে ছোট ছোট উদ্যোক্তা, এইভাবেই আসলে সব দেশের অর্থনীতি গ্রো করে। সো মিস্টার মইনুল হোসেন, আমরা আলোচনা শেষ করব। মইনুল ইসলাম, সরি, আপনি কি আর কিছু বলতে চান? আমার বলা যথেষ্ট, ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস। সো দর্শক, আলোচনা করলাম বাংলাদেশের সিরামিক্স এবং বিয়ন্ড সিরামিক্স, আমরা আলোচনা করলাম এটার আসলে সম্ভাবনা এখন অনেক আছে, এবং এই সেক্টরটা আরও কিভাবে বাংলাদেশে গ্রো করতে পারে, তো সেগুলো নিয়ে কিন্তু মিস্টার মইনুল ইসলাম বেশ ভালো ধারণা দিয়েছেন যে এগুলো আসলে গ্রাম ভিত্তিক বিভিন্ন পকেটে কিন্তু এই ধরনের হতে পারে স্মল অ্যান্ড মাইক্রো ইন্ডাস্ট্রিজ,
তো সেগুলো করলে আসলে কিন্তু ওভারঅল সেটা অর্থনীতিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। সবারই বড় করতে হবে, সবারই বড় ইনভেস্টমেন্ট লাগবে, এটা তো আসলে সম্ভব না, পৃথিবীর কোনো দেশের ইকোনমিতেই সেটা হয় না, ছোট থেকেই আসলে বড় হয় সবাই। তো এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম দর্শক, এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।